আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোঘাটের যে পুকুরিয়া এখন এই মুহূর্তে লোকসভা ভোটের আগে এবং পরে একদম সংবাদের শিরোনামে। এখানকার মানুষ যারা, তারা এই ভোট আগে, ভোট পরবর্তী এবং ভোট পূর্ববর্তী দুটো সময়েই এরা কিন্তু এখানে একটা থমথমে পরিবেশ, একটা আতঙ্কের মধ্যে আছে। কেন আছেন? এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই এখানে যিনি মণ্ডল সভাপতি দোলন দাস, তিনি এদের পাশে যেমন ছুটে আসছেন। দোলন দাস এখানকার যিনি মণ্ডল সভাপতি, তিনি রীতিমতো এনাদের পাশে থেকে লড়াই করছেন। আমি দোলনদিকে মানে একটুখানি জানতে চাইবো যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরা ভোট পরবর্তী সময়ে যে রেজাল্টই হোক না কেন, তো এদের নিরাপত্তাটা আদৌ কোথায়? কারণ এরা তো প্রত্যন্ত গ্রামে বাস করে। এই জায়গায় দাঁড়িয়ে এরা কিভাবে, আপনিই বা কি করে ছুটে আসবেন বারবার পাশে, আর এরাই বা কি করে? এমনিতেই এরা নানান ভাবে বঞ্চিত। আমি নিজে এলাকাটা ঘুরে দেখেছি যে এখানে একটাও পাকা বাড়ি আমি দেখতে পাইনি, মানে সাধারণ যারা বাসিন্দা, শৌচাগার সেভাবে পাচ্ছি না। তাহলে উন্নয়নের কোনো ছোঁয়া এখানেই পুকুরিয়া গ্রামে আমি দেখতে পাইনি। তো এবং এই যে যা বলছেন যে বয়স্ক মানুষরা, তারা যে ভাতা প্রকল্পটা, সেই ভাতাগুলোও তারা পাচ্ছে না। মাঝখান থেকে ভোটের পর বা ভোটের আগে থেকে এখানে একটা আতঙ্কের পরিবেশ। কি বলবেন এটাকে নিয়ে? এখানে আমাদের মনোনীত প্রার্থী মাস্টারমশাই যখন হয়েছেন, এই বুথের মাস্টারমশাই হচ্ছে ছেলে, এই গ্রামের ছেলে। তো যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকেই কামারপুকুর পঞ্চায়েত প্রধান বাইরে থেকে লোকজন নিয়ে এসে এই এলাকার মানুষকে ভয় দেখানো, চমকানো, ধমকানো, বাড়ির মহিলাদেরকে ছুট করানো থেকে শুরু করে তার মতো করে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। আমি এখানে এর আগেও এসেছি, এখানকার মানুষদেরকে আমি আশ্বস্ত করেছি, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমি আমার যতদূর করণীয় আমি করে যাচ্ছি। তো কালকে অরূপদাকেও আমি নিয়ে এসেছিলাম তার গ্রামের মানুষের সঙ্গে, যাতে সে পাশে দাঁড়ালে তারাও হয়তো অনেকটা প্রোটেক্ট পাবে। এখন যেটা মেন বিষয়, আমি 2019 সাল থেকে এই গ্রামের মধ্যে আসছি। 2019-এ আমি যেই মাটির বাড়িগুলো দেখেছিলাম 2024-এ সেই মাটির বাড়িগুলোই রয়েছে। তাহলে এখানে পঞ্চায়েত প্রধান, এই কামারপুকুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান এখানে এসে ছেলেদের মদ মাংস খাইয়ে সন্ত্রাস সৃষ্টি করতে পারছে, এখানকার মা বোনেদের যন্ত্রণাটা কেন উনি লাঘব করতে পারছেন না? উনি দেখ না, বাড়িগুলো করে দেখ, শৌচালয়গুলো করে দেখ, রাস্তাটা করে দেখ, যারা বৃদ্ধ ভাতা পায় না তাদের বৃদ্ধ ভাতা দেখ, বিধবা ভাতা দেখ, এখানকার মানুষের পরিষেবা দেখ, দিয়ে ভোটটা চাইতে আসুক। মানুষের কাছে সারা বছর আপনারা দেখাবেন না, মুখ দেখাবেন না। আপনি নিজেও শুনলেন, কেন্দ্র সরকারের রেশনটা পর্যন্ত এরা পান না, সেটা পর্যন্ত টিপে দেয়। এখানকার কামারপুকুর পঞ্চায়েতে যদি তৃণমূল করে, সেখানে যদি সে করোড়পতি লোক হয়, সে কিন্তু ঘর পায়। আর যদি এখানে গরিব মানুষ বিজেপি করে, তার কিন্তু ঘর হয় না। এটার নাম কি পশ্চিমবাংলার উন্নয়ন? আমি জিজ্ঞাসা করতে চাই সেই পঞ্চায়েত প্রধানকে, এটা কি সেই উন্নয়ন? পশ্চিমবাংলায় দিদিমণি কোন উন্নয়ন করেছেন যে উন্নয়নে রাত্রেবেলায় মা বোনেরা তিলবাড়িতে রাত কাটায়? এটাই কি সেই পশ্চিমবাংলার উন্নয়ন? দিদিমণি তো, দিদিমণির ওই পাঁচাটা ভাইরা তো বলেন যে মা, দিদিমণি নাকি মা। তাহলে মা যদি হবে, আজ ঘরের মায়েরা কি রাত্রে তিলবাড়িতে কাটাবে? এটাই কি মায়েদের উন্নয়ন? এই পশ্চিমবাংলা দিদিমণি আপনি দেখেছেন? দিদিমণি ঘোষণা করে বলেন 18 বছরের বিধবা ভাতা দেন। 18 বছরের মেয়ে যদি কোনো স্বামী মারা যায়, তার বিধবা ভাতা হয়। আর এখানে একটা 70 বছরের বুড়ো চা করে খাচ্ছে, সেই বয়স্ক মানুষটার বৃদ্ধ ভাতা দেওয়ার যাদের ক্ষমতা নেই, তাদের বড় বড় কথাও মানায় না মুখে। আর এই মানুষগুলোর পরিষেবা দায়িত্ব নিয়ে দিয়ে যাব না, আপনারা কি বলছেন? তার মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং তিনি মা, কিন্তু তিনি তার সন্তানদেরকে আলাদা আলাদা করে পরিষেবা দিচ্ছেন, মানে একজনকে, মানে সে দুয়োরানী সুয়োরানীর মতো অবস্থা। উনি মা, সৎ মা দেখেছেন? যেমন নিজের পেটের ছেলে ছাড়া কাউকে দেখে না, উনি এখানে পশ্চিমবাংলায় সেই সিস্টেমটাই করেছেন। উনি কোনো পরিষেবা কাউকে দেন না। দেখুন, আপনাকে আমি নিজে ঘুরিয়ে দেখালাম গোটা গ্রামটা। আজকে গোটা গ্রামটার মাটির বাড়ি যেখানে অবস্থিত ছিল, সেখানে বাড়িগুলো ভেঙে ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে। এরা গরিব বলে কি এদের পাকার বাড়ি থাকতে নেই? উনি তো এখানে কেন্দ্র সরকারের নামে মিথ্যে ভুরি ভুরি দিয়ে দিচ্ছে যে কেন্দ্র সরকার নাকি জব কার্ডে টাকা দিচ্ছেন না, কেন্দ্র সরকার আবাস যোজনার বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে। মাইকে করে বেশ তো আরামসে প্রচার করে করে ঘুরে বেড়ালো। লজ্জা লাগে না তাদের? কেন্দ্র সরকারকে ভুয়ো তথ্য দিতে তাদের দরজায় দরজার এই যন্ত্রণার কথা গিয়ে বিডিও, এসডিও এবং এখানকার পঞ্চায়েত প্রধানের টেবিলে বহুবার ফেলেছি। কিছুদিন আগে বাজারকেও পঞ্চায়েত প্রধান বন্ধ করে দেওয়ার চেষ্টা চালিয়েছিল, এসডিও ম্যাডামকে নিয়ে দাঁড়িয়ে আমি বাজার খোলা করিয়েছি। মানুষকে শুধুমাত্র হচ্ছে ভুয়ো, সবটাই মিথ্যাবাদী নাটক। আপনি যান, কি সুন্দর গুছিয়ে মিথ্যা গুড় বাতাসা ছড়ানো হয়, কোন কানে লোকন্দনা ছড়ানো হয় যে রাত্রি 12টার পর বাইরে থেকে করফিউ করে লোক ঢোকাতে হয়। দম আছে, দিনের বেলায় আসুক না।
মানে এখানে আপনি বলছেন পিঠে খাওয়ার গল্প। অবশ্যই এখানে পিঠে খাবার গল্প আছে, কিন্তু পিঠে বানানোর লোক পাচ্ছেন না। উনি ভেবে নিয়েছেন যে এটাকেও সন্দেশখালি করবো, ওনারা মুখে বলেছেন তো সন্দেশখালি এখানে করতে গেলে ওই রাজদীপকে ছবি করে আগে টাঙাবো। এটা আমি এর আগেও ক্যামেরাতেও বলেছি, অন ক্যামেরায় আবার বললাম, মা বোনেদের ইজ্জত নিয়ে খেলতে দেবো না। উনি ভেবেছেন পশ্চিমবাংলার উন্নয়ন করার যাদের ক্ষমতা নেই, 1200 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেয়েদের মুখ বন্ধ করতে চাই, আমরা পশ্চিমবাংলার মায়েরা ওই 1200 টাকা বর্জন করেছি। আমাদের পেটের ছেলেদের চাকরি চাই, ব্যবসা চাই, শিল্প চাই, তবে আমাদের ঘরে লক্ষ্মীমন্ত বউ জুটবে। আমাদের 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না। আপনারা বলছেন যে এই এই মুহূর্তে যেটা যেটা সব থেকে যে ভোটের রেজাল্ট এখনো 4 তারিখ, এই 4 তারিখ এবং তারপরের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিরাপত্তার দিকটা এখন আপনাদের সুনিশ্চিত করা দরকার। আপনি অত দূর থেকে এসে আপনি কতটা এদের পাশে থাকতে পারবেন? কারণ এখানে তো নিরাপত্তার জন্য এলাকার পঞ্চায়েত প্রধানকেই মূলত সেই দায়িত্ব নিতে হবে। এই দিকে আপনি কতটা নিশ্চিত আছেন যে এরা আদৌ সুরক্ষিত থাকবে? গতকাল রাত্রি 12টা নাগাদ এই মাত্র একজন কর্মী ভাইয়ের মুখ থেকে শুনলাম পঞ্চায়েত প্রধান রীতিমতো একটু ঘাবড়েছে। উনি এলাকায় নিজে আর না প্রবেশ করতে পেরে ওইখানকার কিছু মানুষকে বলছে, তোদের কি লাগবে বল, তোরা এলাকায় গিয়ে শুধু উত্তেজনা সৃষ্টি কর। এই একজন কর্মী ভাই আমাকে ডেকে বলছিলেন ঘটনাটা। তো পঞ্চায়েত প্রধানকে বলবো, কর্মীদের কেন, এতদিন তো আপনি নিজে আসছিলেন, তো আসুন না। এবার যদি আপনি নিজে আসেন আমিও নিজে আসবো, আপনি 11টা এলে আমি 12টাতেও আসবো, আসুন। আপনি সন্ত্রাস সৃষ্টি করতে আসবেন, ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি হিসেবে সুরক্ষা দিতে আসবো। আপনার আমার মধ্যে বিভাজনটা এটাই থাকবে। তো আপনাকে আমি একটা কথা বলি, প্রোটেকশন দেওয়ার জন্য আমি যথারীতি গোঘাট থানার ওসির কাছে কাল দ্বারস্থ হয়েছিলাম। আমি ওনাকে রীতিমতো পুরো বিষয় জানিয়েছি। আমি ওনাকে এটাও বলেছি যে এলাকা শান্ত রাখার দায়িত্বটা আপনার। শান্ত রাখবেন না অশান্ত রাখবেন সেটাও ঠিক করবেন আপনি, কিন্তু সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন কিন্তু আমাদের দোষী করবেন না। কারণ পঞ্চায়েত ভোট থেকে এখন পর্যন্ত লোকসভা ভোট পর্যন্ত আমার বিজেপি কার্যকর্তাদেরকে আমি মায়ের মতো আগলে রাখার চেষ্টা করেছি, কোথাও কোনো বিশৃঙ্খল আমি আচরণ হতে দিইনি। তবে যদি ভেবে থাকে যে আমরা মেয়েরা হাতে চুড়ি পরে থাকি বলে আমরা হাতে খুন্তি ধরতে জানি না, ঝাঁটা ধরতে জানি না, তাহলে সেটা ভুল করবে। প্রয়োজন পড়লে আমরা যেমন খুন্তি নেড়ে মানুষের মুখে খাবারও তুলে দিতে পারি, আবার প্রয়োজন পড়লে হাতে তুলে ওই অস্ত্রটাও ধরে নিতে পারি। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন বিভিন্ন সভায় যে মেয়েদের হাতে খুন্তি, গরম মানে বা এই সমস্ত ধরতে। তো আপনারা কি সেইটাকে মানে আপনারাও তুলে নিচ্ছেন? খেলা হবে বলেছিলেন তো, এবার খেলেই ছাড়বো। উনি খেলা হবে স্লোগান দিয়েছিল, কিন্তু খেলাটা ঠিক ওদের মধ্যে মধ্যে হচ্ছিল। এবার আমরা খেলবো, ওনারা দেখবেন। এবার খেলার দিন এসে গেছে। তবে এতদিন মুখ বুঝে সহ্য করেছে, আর সহ্য নয়। পঞ্চায়েত ভোটে ওনারা ভেবেছিলেন যে যেমন ছাপ্পা দিয়েছিলাম, রিগিং করেছিলাম, সন্ত্রাস করেছিলাম, কাউন্টিং হল থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম, ওনারা ভেবেছেন লোকসভা ভোটেও সেটা করে আমরা দেখাবো। পেরেছেন করতে? দম ছিল করার? রাজ্য পুলিশে দাঁড়িয়ে থেকে পঞ্চায়েত ভোট হয়েছিল, কেমন ভোট হয়েছিল পশ্চিমবাংলার মানুষ দেখেছে। এবার কেন্দ্র পুলিশ দিয়ে ভোট হয়েছে, পশ্চিমবাংলার মানুষ সেটাও দেখেছে যে ভোট কেমন হয়েছে। আপন মানুষ, সাধারণ মানুষ অবাধভাবে নিজেদের ভোট, নিজেদের গণতন্ত্র প্রয়োগ করতে পেরেছে, আর এটাই লেগেছে ওদের জ্বলন। আজকে বলুন না, পঞ্চায়েত প্রধান যদি নিজের থেকে তার কনফিডেন্স আছে যে আমি এই বুথটা জিতে যাব, আমি এই বুথটা 300 বুথে জিতে গেছি, মিষ্টি খাওয়াচ্ছে, আবির খেলছে, তাহলে তার হারানোর ভয় কিসের? কি ভয় করছেন উনি? তাহলে কি অলরেডি সত্যি সত্যি হেরে বসে আছে বলে শুধু স্ট্র্যাটেজি দেখাচ্ছেন? ওনাকে আগে বলুন যে হাওয়াই নয়, স্রোতের উপরে দাঁড়িয়ে কথা বলুক, স্রোতের বিপরীতে নয়। ওনাকে দাঁড়িয়ে কথাটা বলতে বলুন যেখানে তার শক্ত মাটি আছে। উনি হাওয়ায় গা ভাসিয়ে বেড়াচ্ছেন, তো উনি হাওয়ায় গা ভাসিয়ে না বেরিয়ে সত্যি প্রকৃত মানুষকে পরিষেবা দেখ। পরিষেবা দিয়ে যদি ভোট চাইতে আসে, মানুষ আজকে যে ঝাঁটা মেরে তাড়াবোর কথা বলছে, ঝাঁটা মেরে নেয়, আদর করে বুকে জড়িয়ে নেবে। এটাই হচ্ছে পশ্চিমবাংলার মানুষ। আপনি কামারপুকুর পঞ্চায়েতের প্রধানের কথা বলছেন, কিন্তু তৃণমূলে তো এখানে আরো অনেক ব্লক নেতৃত্ব আছেন, জেলা নেতৃত্ব আছেন। তাদের কাছ থেকে কোনো হুমকি বা এরকম কিছু পাচ্ছেন, বা তারা কেউ পাশে আছেন? ওর এখানে যে কর্মীরা আছে তাদের কাছ থেকে হুমকি পাচ্ছি আমরা। তারা বলে দিচ্ছে মেরে ঠ্যাং ভেঙে দেবো। ব্লক নেতৃত্ব এরা কেউ? আপনাকে একটা কথা বলি, ব্লকের নেতা, পঞ্চায়েতের নেতা যারা রয়েছে, পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে, রাজ্য স্তরে, তারা তো একটু বড় বড় রাঘব বোয়াল। তারা আমাদের মতো ছোটখাটো মানুষকে হুমকি দিয়ে কি করবে? তারা বড় বড় জায়গায় হুমকি মারছে। তবে আমি একটা কথা বলে থাকি, হুমকি মেরে যদি মনে হতো যে মানুষের গণতন্ত্র পাওয়া যেত, তাহলে দিদিমণি অলরেডি এই প্রসেসটা আরো আগে চালু করে দিতে পারতো। উনিও বুঝে গেছেন যে ওনার পাত্তারি ঘটনার সময় এসে গেছে। আজকে মন্ত্রী মহলটা চুরি করে করে কোথায় গেছে? জেলের ভেতরে। আজকে উনি তো 42-এ 42-এর গল্প শুনিয়েছিলেন, 42-এ 42 আদৌ আছে তো?
আজকে মুখ্যমন্ত্রী জানে তার নিজের ঘর ফাঁকা হয়ে গেছে, উনি এখন নেতা খুঁজতে ব্যস্ত হয়ে গেছে, কাকে টিকিট দিতে কাকে টিকিট দেবে উনি নিজেই ঘর খুঁজে পাচ্ছেন না। তাই তো নিজেই দেখলেন যে এত চুরি করেছে এখানকার যে এমপি ছিলেন অপরূপা পোদ্দার, তাকে বাদ দিয়ে উনি আবার মায়ের মেয়ে, দেশের মেয়ে, রামকৃষ্ণ দেবের জন্মস্থানের মেয়ে, সব মেয়েকে খুঁজে বেরিয়ে লাস্টে মিতালি বাগকে দিয়ে দিলেন। যে মেয়ে তার নিজের পাড়ায় তৃণমূলের নেতাদের নামেই 50টা শ্লীলতাহানির কেস দিয়ে বসে আছে, উনি নিজের বুথে নিজে ভোট পাবেন কিনা সেটাও সন্দেহ আছে, উনি আবার এসেছেন আপামর পাবলিকের কাছে ভোট চাইতে। এটাও কি লজ্জা নয়? সবটাই হাস্যকর। মানে আমরা শুনেছিলাম যে পৃথিবীটা রঙ্গমঞ্চ, তামাশা হয় এখানে, সবাই আমরা রঙ্গমঞ্চে নাটক করতে এসেছি, বেশ ভালো নাটক দেখছি। মানে তৃণমূল যে 12 বছর 13 বছরে এত সুন্দর নাটক দেখাবে, এই নাটকটা এনাদেরকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না যে এরা এত নাটক জানে, এদের তো সিনেমায় চান্স পাওয়া উচিত। আপনারা বলছেন লোকসভা ভোটে আপনারা বিপুল অঙ্কের এই আরামবাগ লোকসভা কেন্দ্র ভোটটা আপনারা জিতবেন। তো আপনারা মানে আপনাদের যে বিধায়ক, 4টে বিধায়ক আপনারা পেয়েছেন, আপনারা সাংসদ বলছেন, এই এমপিটাও আপনারা পাবেন। তাহলে ওরাই একই অভিযোগ করছেন যে তারা এলাকায় যে বিধায়ক তহবিলে যে টাকায় উন্নয়ন করতে চান, তারা করার জন্য বিভিন্ন প্রজেক্ট করছেন, কিন্তু বিডিও টেবিলে গিয়ে সেটা মানে লাল ফাঁসে আটকে যাচ্ছে। তো এটা কি এইভাবে চললে বিধায়ক তো কোনো আজকে উন্নয়ন হতো, আজকে উন্নয়নটা হতো, আজকে সমস্ত পঞ্চায়েতের অবস্থা এক। আপনারা দেখবেন যদি আমরা ক্ষমতায় আসি, আজকে যেমন এখানে এসে আপনাদের দাঁড়িয়ে এই মা বোনেদের কষ্টের কথা বলে গেলাম, ক্ষমতা এখানকার আমাদের মনোনীত প্রার্থী এমপি পদপ্রার্থী হয়ে যাবার পর সরকারটা যখন নতুন করে গঠন হবে, এই সরকার তো ফেলবই, এবং কাজ করে আবার আপনাদেরকে এই এলাকায় নিয়ে এসে আপনাদের ক্যামেরার মধ্য দিয়ে দেখিয়ে যাব। প্রচন্ড বৃষ্টি পড়লে দেয়ালগুলো দেখা যাচ্ছে অধিকাংশ বাড়ি হেলে গেছে, কোনো বাড়ি পড়েও গেছে, এবং তারা যেভাবে ঝুপড়ির মধ্যে ভাঙা অ্যাসবেস্টসের মানে কোনোভাবে চট ঢাকা দিয়ে এইভাবে যারা বাস করছেন, যাদের চালের টিন প্রায় মরচে ধরে গেছে, এই অবস্থায় যারা বাস করছেন তাদের জন্য তারা বাড়ির প্রতিশ্রুতি দিয়েছেন। এটাও তারা বলেছেন এই এলাকার মানুষরা যদি নিরাপত্তায় এইভাবে বারবার নিরাপত্তাহীনতায় ভোগে এবং এদের প্রতি যদি কোনো হাঙ্গামা হয়, তাই দোলন দেবী নিজে বলেছেন তিনি তার জীবন বাজি রেখেও এদের পাশে, তিনি তার জীবন বাজি রেখেও পাশে থাকবেন। আমরা দেখব আগামী দিনে কি পর্যায়ে ভোট পরবর্তী রেজাল্ট পরবর্তী সময়ে এনাদের কি পরিস্থিতি, আমরা সেটাও আপনাদের দেখাবো। আরামবাগ টাইমসের দর্শকদের কাছে আমরা বারবার তুলে ধরব